আসসালামু আলাইকুম। আপনারা যারা বিসিএস এর চাকরি প্রার্থী তাদের উদ্দেশ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আজকে। বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় চাকরি পাওয়ার জন্য একজন বিসিএস চাকরি প্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রথমত তাকে অ্যাপ্লাই করতে হয়। এরপরে প্রিলিমিনারি পরীক্ষা, যেটি প্রাথমিক বাছাই পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপরে প্রাথমিক বাছাই পরীক্ষা বা প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ সাপেক্ষে একজন বিসিএস প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এরপরে লিখিত পরীক্ষায় পাশ করার সাপেক্ষে একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। তো 3টি ধাপে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়, 3টি ধাপে একজন প্রার্থীকে পাশ করতে হয়। প্রশ্নটি হলো যে 3টি ধাপে একজন বিসিএস এর চাকরি প্রার্থীর যোগ্যতা কি দেখা হয়। প্রথমত প্রিলিমিনারি টেস্ট, যেটি প্রাথমিক বাছাই পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা হয় ইউজুয়ালি। এই পরীক্ষায় পাশ করতে হলে একজন প্রার্থীকে খুব বেশি মেরিটোরিয়াস হতে হয়, খুব বেশি ট্যালেন্টেড হতে হয়, খুব বেশি ব্রিলিয়ান্ট রেজাল্টের অধিকারী হতে হয়, সার্টেনলি নট দ্যাট। মূলত তাকে ইনফরমেটিভ হতে হয়, অর্থাৎ তাকে ইনফরমেশন জানতে হয়। সে যত বেশি ইনফরমেশন জানবে, প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করাটা তার জন্য সহজ হয়ে যাবে। যদিও আরও কিছু বিষয় প্রিলিমিনারি পরীক্ষায় যোগ্যতা লাগে, বিশেষ করে একজন প্রার্থী অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নির্ভুল উত্তর সে কতটা দিতে সক্ষম, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেটা অন্য ইস্যু। এরপরে লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষা একজন প্রার্থীকে মূলত স্বাধীন করে দেওয়া হয় উত্তরটি লেখবার ক্ষেত্রে। অর্থাৎ তাকে বলা হয় যে আপনি এ সম্পর্কে মতামত দিন, এ সম্পর্কে আপনি আলোচনা করেন, বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি করা উচিত। অর্থাৎ একজন প্রার্থীর ইনডিপেন্ডেন্টলি তার ওপিনিয়নটা নেওয়া হয়। এটির মধ্য দিয়ে একজন প্রার্থী সে কতটা ম্যাচিউরড, কতটা সে পরিপক্ক, এটা সে মোটামুটি প্রকাশ করতে পারে লিখিত পরীক্ষায়। এরপর লিখিত পরীক্ষায় সে পাশ করলো। আমরা জানি যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটো পরীক্ষা নম্বর যুক্ত হওয়ার পরে একজন প্রার্থী মেরিট পজিশন অনুযায়ী সে কাঙ্ক্ষিত ক্যাডারে কিংবা নন ক্যাডারে চাকরিটি পেয়ে থাকে। এখন আসেন, যখন তাকে মৌখিক পরীক্ষায় বোর্ডে ডাকা হয়, তখন কিন্তু তাকে ফিজিক্যালি উপস্থিত হতে হয়। আগের যে পরীক্ষা দুটি হয়েছে, প্রিলিমিনারি কিংবা লিখিত, দুটো পরীক্ষার কোনোটাতে কিন্তু পিএসসিতে ফিজিক্যালি আপনাকে উপস্থিত হতে হয় না। কেননা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এটি যেহেতু একটি সাংবিধানিক সংস্থা এবং বিসিএস এর চাকরি প্রার্থীদেরকে সুপারিশ করে এই সংস্থাটি, কাজে এই সংস্থার বিজ্ঞ সদস্য যারা থাকেন তাদের নেতৃত্বে ভাইবা বোর্ড হয়। সেখানে এক্সটার্নাল হিসেবে যারা আসেন সবার উপস্থিতিতে ভাইবা বোর্ড অনুষ্ঠিত হয়। সেই ভাইবা বোর্ডে একজন প্রার্থীকে উপস্থিত হতে হয়। উপস্থিত হয়ে সে কি কি শো করে, তার পোশাক আশাক, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার রুচি, তার সৌজন্যতা, তার শৃঙ্খলাবোধ, তার শব্দচয়ন, তার পরিপক্কতা, তার ব্যক্তিত্ব, তার ধৈর্য শক্তি, এগুলো সব কিছু কিন্তু একজন ভাইবা প্রার্থীকে প্রকাশ করতে হয় বা এটা প্রেজেন্ট করতে হয়। অর্থাৎ একজন প্রার্থী নিজেকে প্রেজেন্ট করে। এই যে তার যে প্রেজেন্টেশন, ওভারঅল প্রেজেন্টেশন, এটা কিন্তু মৌখিক পরীক্ষায় দেখা হয়। একই সাথে আপনি যে টপিকটা প্রিলিমিনারি পড়েছেন, লিখিততে পড়েছেন, সেই টপিক থেকে হয়তো আপনাকে মৌখিক পরীক্ষায় প্রশ্নটি করা হলো। তাহলে আপনি হয়তো বলতে পারেন যে আমি লিখিত পরীক্ষা যেভাবে খাতায় লিখেছি সেভাবে কি আমি মৌখিক পরীক্ষার উত্তরটি দিব? না, এটা হচ্ছে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মধ্যে পার্থক্য। ধরেন আপনাকে একটা প্রশ্ন করা হলো, আচ্ছা বলেন তো আমাদের যে মাতৃভূমি বা আমাদের যে জন্মভূমি, এটির স্টেট নেম কি, অর্থাৎ এটির রাষ্ট্রীয় নামটা কি বলেন তো? আপনি বললেন স্যার বাংলাদেশ। এটি তোর উত্তর হলো না। তখন আপনাকে বলতে হবে স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কিংবা আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল নেম অফ বাংলাদেশ, তখন আপনাকে বলতে হবে স্যার পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখন যতটুকু প্রশ্ন, এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় আচ্ছা সংবিধান মোতাবেক আমাদের দেশের নাম কি, একই উত্তর স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা সংবিধানে আমাদের দেশের নাম কিভাবে উল্লেখ আছে? স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপর জিজ্ঞাসা করা হলো যে বাংলাদেশের সংবিধানের নাম কি? স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এখন এই যে উত্তরটুকু যতটুকু আমি দিচ্ছি, এতটুকু উত্তর কি আমি লিখিত পরীক্ষায় দিতে পারবো? না। লিখিত পরীক্ষায় উত্তরটি দিতে গেলে পরে আমাকে প্রথমে ভূমিকা লিখতে হবে, তারপরে আমাকে মূল উত্তর লিখতে হবে, এরপরে আমাকে উপসংহার লিখতে হবে। তাহলে লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার উত্তরের মধ্যে ব্যবধানটা কোন জায়গাটায়? লিখিত পরীক্ষা আপনাকে বেশি কথা লিখতে হতে পারে, বাট মৌখিক পরীক্ষা আপনাকে মূল কথাটা বলতে হবে। আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি
প্রথম পছন্দ হিসাবে প্রশাসন ক্যাডারটিকে কেন রেখেছেন? স্যার, বিশেষ পরীক্ষার সবগুলো ক্যাডারই যোগ্য, অত্যন্ত প্রেস্টিজিয়াস এবং সবগুলো ক্যাডারই সোশ্যাল স্ট্যাটাস রয়েছে, সবগুলো ক্যাডারই গুরুত্বপূর্ণ। তার মধ্যে স্যার আমি প্রশাসন ক্যাডারটিকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। তারপর সেটি মনে করবার কারণ হচ্ছে এই। এভাবে যদি আপনি আনসার স্টার্ট করেন তাহলে ভাইবা বোর্ড আপনার প্রতি বিরক্ত হবে। আপনাকে বলা হলো যে প্রশাসন ক্যাডারটিকে আপনি প্রথম পছন্দের তালিকায় রেখেছেন, কেন রেখেছেন? ডাইরেক্ট উত্তর, স্যার প্রশাসন ক্যাডারটিকে আমার পছন্দের তালিকায় প্রথম দিকে রাখার কারণ হচ্ছে এই ক্যাডারের সুযোগ সুবিধা, এই ক্যাডারের প্রমোশন স্কোপ, এই ক্যাডারে কাজ করে অর্ডিনারি পিপলকে ডিরেক্টলি সার্ভ করার একটা অপরচুনিটি, এই ক্যাডারের তুলনামূলক সোশ্যাল স্ট্যাটাস এবং অন্যান্য দিক বিবেচনা করে স্যার এই ক্যাডারটিকে আমি তালিকায় প্রথম রেখেছি বা প্রথম পছন্দে রেখেছি। ম্যাসিভ ডান স্যার। ভাইবা বোর্ড আপনার কাছে বাড়তি উত্তর শুনতে চায় না। ভাইবা বোর্ডে যারা থাকেন তারা অসংখ্য ছেলেমেয়ের কথা প্রতিদিন শোনেন। এ কারণে আপনাকে বোর্ডকে অখুশি করা যাবে না, বোর্ডকে বিরক্ত করা যাবে না। যতটুকু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আমেরিকার হেড অফ স্টেটকে, স্যার মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আমেরিকার হেড অফ স্টেটকে, তাহলে আপনি বললেন যে স্যার আমেরিকাতে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান, বর্তমানে সেখানে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছেন ডোনাল্ড ট্রাম্প, তাই আমেরিকার হেড অফ স্টেট ডোনাল্ড ট্রাম্প। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আমি 21 বছর এই বিসিএস এর চাকরির প্রস্তুতির সাথে রিলেটেড। আমি বিসিএস এর ভাইবা পড়াচ্ছি 29তম বিসিএস থেকে। এ পর্যন্ত অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে আমার কাছে ভাইবা পড়ে। আমি এই ভাইবা প্রার্থী যারা, এরা অনেকেই ভাইবা দিয়ে বলে স্যার আমি তো সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু বোর্ড কেন আমাকে ফেল করিয়েছে বা আমি কেন নম্বর কম পেলাম? এটির একটাই কারণ হলো আপনি হয় কমতি আনসার দিয়েছেন বোর্ডে অথবা বাড়তি আনসার দিয়েছেন বোর্ডে। বাড়তি আনসার অর্থাৎ মোর, কমতি আনসার লেস, দুটোই কিন্তু খারাপ। আপনাকে বলা হলো যে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কেন হচ্ছে না, এর জিওপলিটিক্যাল কারণটা কি? এটার একটা উত্তর। রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, এটার কারণগুলো কি কি, এটার আরেকটা উত্তর। তাহলে জিওপলিটিক্যাল কারণ বলতে আপনাকে যতটুকু বুঝাবে, অন্যান্য কারণ তো এর সাথে রিলেটেড না। আপনাকে জিজ্ঞাসা করা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এটার গ্লোবাল ইকোনমিক ইম্প্যাক্ট কি? তাহলে বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব জানতে চেয়েছে, আপনি পলিটিক্যাল ইম্প্যাক্ট, রিজিওনাল ইম্প্যাক্ট, অন্যান্য ইম্প্যাক্ট বললেন। তো ভাইবা বোর্ড আপনাকে যে চাকরিটিতে সুপারিশ করবে, কোন যোগ্যতা আপনাকে সুপারিশ করবে? আপনাকে প্রশ্ন করা হলো একরকম, উত্তর দিলেন আরেক রকম। অনেক সময় ভাইবা বোর্ড জিজ্ঞাসা করা হয় যে আপনি যে এই ক্যাডারে আসতে চাচ্ছেন, এটার আসার আপনি দুটো কারণ বলেন তো। আপনি 4টা কারণ বলে ফেললেন এবং মনে মনে ভাবলেন যে আমি তো ভাইবা বোর্ড একদম পুরো ফাটাই দিয়েছি। শেষের দিকে রেজাল্টের সময় আপনি ফেল করলেন। অনেক সময় ভাইবা বোর্ড মন্তব্য করেই বসে যে আপনাকে আমি 2টা কারণ জিজ্ঞাসা করেছিলাম, আপনি তো 4টা কারণ বললেন, বাহ খুব সুন্দর, আপনি তো 2টা কারণ বেশি বললেন। এই যে বাহ খুব সুন্দর, এটির মানে যে আপনাকে প্রশংসা করা হয়েছে তা না। অর্থাৎ আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে 2টি কারণ, আপনি 4টা কারণ কেন বললেন? এটাই হচ্ছে ভাইবা প্রার্থীরা ভুলগুলো করে বসে। এ কারণে একজন ভাইবা প্রার্থীকে তাকে যেমন ইনফরমেটিভ হতে হয়, তেমনি ইনফরমেশনটিকে কিভাবে আপনাকে এক্সপ্রেস করতে হয়, আপনার অ্যাপ্রোচটা কেমন হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি শিক্ষকতা, আমি একজন প্রফেশনাল বিসিএস এর শিক্ষক। আমি বাংলাদেশের রিনোন ইউনিভার্সিটি ছেলেমেয়েদেরকে পড়াই। আপনি যদি বলেন আমি কোনো ইউনিভার্সিটিকে ছোট বড় করে বলছি না, আমি বুয়েটের স্টুডেন্ট পড়াই, আমি ডিএমসি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট পড়াই, আমি ঢাকা ইউনিভার্সিটি আইবের স্টুডেন্ট পড়াই, এবং বাংলাদেশের যত নামি দামি ইউনিভার্সিটি আছে, প্রাইভেট পাবলিক সবগুলো ইউনিভার্সিটির স্টুডেন্ট কম বেশি আমার কাছে পড়ে। অনেক বিশেষ ক্যাডার অফিসারও আমার কাছে পড়ে, তাদের ব্রিলিয়ান্ট রেজাল্ট। তো তারা আগের বিসিএস এ কেন ভালো চাকরিটি পায়নি? এর কারণ হচ্ছে যে তাদের যোগ্যতার ঘাটতি আছে তা না, ভাইবা বোর্ডকে তারা স্যাটিসফাই করতে পারে না। ভাইবা বোর্ডকে স্যাটিসফাই করার মূল উপায়টাই হলো যতটুকু প্রশ্নের সম্মুখীন আপনি হচ্ছেন ততটুকু আপনাকে উত্তর দিতে হবে। আর যদি উত্তরটি না পারেন তাহলে আপনি বিনয়ের সাথে সময় নষ্ট না করে সরি স্যার উত্তরটি তো আমি জানতাম স্যার, কিন্তু এই মুহূর্তে স্যার আমার মনে নেই, এগুলো কিন্তু আপনার ফেলের কারণ।
স্যার উত্তরটি আমি পড়েছিলাম, কিন্তু স্যার এই মুহূর্তে আমার মনে আসছে না। এটা আপনার ফেলের কারণ। আরে আপনি তো জানতেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি বলতে পারছেন না। তার মানে আপনি জানেন না। আলটিমেটলি ইট ইজ প্রুভেন আপনি এটা জানেন না। তার মানে হচ্ছে আপনি কখনো নিজেকে ছোট ভাবতে চান না, ছোট মনে করতে চান না, আপনি সব জানতা, এটা আসলে আপনি প্রমাণ করতে চান। তো ভাইবা বোর্ডে একজন প্রার্থী সব জানতা, অল নোন, ওভার স্মার্ট, ওভার মেরিটোরিয়াস, ওভার ট্যালেন্টেড, ওভার কোয়ালিফাইড, ওভার এফিশিয়েন্ট, ওভার স্কিলড, এটি যখন সে প্রমাণ করতে যায় বোর্ডে, তখন আলটিমেটলি বোর্ড তাকে ফেল করিয়ে দেয়। কারণ এই চাকরিটি পেলে তো সে চেন অফ কমান্ড মানবে না। একই সাথে বোর্ডকে বিভিন্নভাবে বিরক্ত করে। আপনি ফরেন সার্ভিসে কেন আসতে চাচ্ছেন? আমি স্যার এই কারণে ফরেন সার্ভিসে আসতে চাচ্ছি, কয়েকটা কারণ বলে আমি এই কারণে আসতে চাচ্ছি। আপনি পুলিশ সার্ভিসে এসে কি করবেন? আমি এসে স্যার এই কাজগুলো করব। স্যার পুলিশ সার্ভিসে এসে অনেকগুলো কাজ করার সুযোগ রয়েছে। আমি যদি পুলিশ সার্ভিসে আসার সুযোগ পাই স্যার, আমি অনেক কিছুই করব। এটা তো লিখিত পরীক্ষার উত্তর। স্যার আমি পুলিশ সার্ভিসে এসে এই কাজগুলো করব। এখন প্রশ্ন যেমন আপনার উত্তর তেমন দিতে হবে। বাংলাদেশের সাথে আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়ার বাইলেটারাল যে রিলেশনস রাইট নাও, এটি কেমন? তো আপনি ভালো বা খারাপ যাই বললেন না কেন, এবার আপনাকে যদি বলা হয় যে তোমাকে আমরা 2 মিনিট সময় দিলাম, তুমি বলো তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাইলেটারাল যে রিলেশনস, এটিকে বিল্ড আপ করবার জন্য বা এটি ডেভেলপ করবার জন্য কি কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত উভয় দেশের পক্ষ থেকে? তুমি একজন ডিপ্লোম্যাট হতে যাচ্ছ, বলো, তুমি ডিপ্লোম্যাটিক আনসার দাও। এই যে বলা হলো যে তুমি ডিপ্লোম্যাট হতে যাচ্ছ, তুমি ডিপ্লোম্যাটিক আনসার দাও, তার মানে আনসার দেওয়ার আগে আপনাকে শর্ত দিয়ে দিল যে তুমি ডিপ্লোম্যাটিক আনসার দাও। তো ডিপ্লোম্যাটিক আনসার আর নর্মাল আনসার তো একরকম হয় না, ডিপ্লোম্যাটিক তো ভাষা আছে। এরকম অনেক বিষয় কিন্তু বোর্ড খেয়াল করেন। আমি দীর্ঘদিন ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই এবং প্রচুর স্টুডেন্ট আমার হাতে ক্যাডার অফিসার হচ্ছে, পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাচ্ছেন, মেরিট পজিশনে থাকছেন, অ্যাডমিনে চাকরি পাচ্ছেন, পুলিশে চাকরি পাচ্ছেন, ফরেনে কাস্টমসে পাচ্ছেন, ট্যাক্সেশনে পাচ্ছেন, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে পাচ্ছেন। আমার সফলতা বেশি কেন? আমি ভাইবা স্টুডেন্টদের কি পড়াই? তাদের যোগ্যতায় তারা চাকরিটি পায়। তারা কি ইনফরমেশনগুলো জানে না? জানে, বাট কতটুকু আনসারটি তাকে ভাইবা বোর্ডে দিতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমি ভাইবা বোর্ডে যাবার পূর্বে প্রচুর প্র্যাকটিস করাই। এবং আপনারা যারা ভাইবা প্রার্থী তাদেরকেও বলে রাখছি, আপনি ভাইবা ভালো দিবেন, আপনি সমস্ত প্রশ্নের উত্তর পারবেন, কিন্তু আপনার চাকরি হবে না। এর কারণ হচ্ছে যে আপনি একটু খেয়াল করে দেখেন, অজ্ঞাতসারে, নোয়িংলি কিংবা আননোয়িংলি আপনি ভাইবা বোর্ডে বাড়তি আনসার দিয়েছেন, কমতি আনসার দিয়েছেন, বোর্ডের সাথে তর্কে লিপ্ত হয়েছেন, বোর্ডের সাথে বেয়াদবি করেছেন, কিংবা বোর্ড যতটুকু প্রশ্ন করেছে তার বেশি আনসার দিয়েছেন, কিংবা আপনি উত্তর দিতে পারেননি, আপনি এমন একটা ভান করেছেন যে আপনি সমস্ত উত্তরে পারেন, জানেন, কিন্তু এই মুহূর্তে আপনি দিতে পারছেন না। এরকমভাবে না বলে আপনি সরাসরি বিনয়ের সাথে সরি স্যার। বোর্ড আপনাকে ধমক দিবে, কিসের সরি স্যার? তুমি সিভিল সার্ভিসে আসতে চাচ্ছ, অ্যাডমিনে আসতে চাচ্ছ, ফরেনে আসতে চাচ্ছ, তুমি এই প্রশ্নের উত্তর পারো না? সরি স্যার, এক্সট্রিমলি সরি স্যার। কিসের সরি স্যার? আবার ধমক দিল, তোমার তো এগুলো জানা উচিত। সরি স্যার, আমি এগুলো জেনে নেব স্যার। এগুলো কেন করা হয়? একজন প্রার্থীর তার ধৈর্য শক্তি, তার টেম্পার সহ্য করার ক্যাপাবিলিটি আছে কিনা, তার মনস্তাত্ত্বিক যাচাই করা হয়, তার প্রতিক্রিয়া যাচাই করা হয়। তো এই বিষয়গুলো আপনারা যারা ভাইবা প্রার্থী তারা খেয়াল করেন না, যে কারণে আপনারা খারাপ করেন। তো বর্তমানে আমার 48 BCS স্পেশাল BCS হেলথ ক্যারিয়ারের জন্য ভাইবা কোর্সে ভর্তি চলছে। 45th BCS 45তম BCS এর ভাইবা কোর্সে ভর্তি চলছে। যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, মিলন স্যার, আমি 01712282980, এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর। আমার ইউটিউব চ্যানেল মিলনস BCS কেয়ার, এখানে প্রচুর ভিডিও আছে ভাইবা প্রস্তুতি রিলেটেড, আপনারা দেখতে পারেন। আর আমার কোর্সে যুক্ত হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যে উপদেশগুলো আপনাদেরকে দিলাম, যারা ভাইবা প্রার্থী এই উপদেশগুলো মেনে চলবেন, প্রত্যাশা করি এবং আশা করি আপনি সর্বোচ্চ সফলতা অর্জন করবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।